ধর্ম ও মানুষের আস্থার আড়ালে কিছু মানুষ যে কত নিচে নামতে পারে সেটাই আজকের মুভির গল্প থেকে আমরা জানতে পারবো। এই মুভিটি একটি সত্য ঘটনার ড্রামাটাইজেশন। তো হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি জি5 এ মুক্তি পাওয়া মুভি সির্ফ এক বান্দা কাফি হ্যায় কে। সময়টা 2013 সাল, স্থান নিউ দিল্লি। এক বাবা মা তার মেয়েকে কমলানগর পুলিশ স্টেশনে নিয়ে আসে অভিযোগ দায়ের করতে। মেয়েটি তার অভিযোগপত্রে তার ওপর হওয়া সেক্সুয়াল অ্যাসল্টের কথা লিখছিল। সেই সময় সেখানে উপস্থিত মহিলা পুলিশ কর্মী সোনাক্ষী তার সিনিয়র অফিসারকে মেসেজ করে জানায় এটা একটা হাই প্রোফাইল কেস, একজন মাইনরের ওপর সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে। তখন তার সিনিয়র অফিসার তাকে মেসেজ করে জানান আগে মেডিকেল টেস্ট করিয়ে তারপর এফআইআর ফাইল করতে। তখনই এক কনস্টেবল ইন্সপেক্টর সোনাক্ষীকে এসে জানায় বাইরে মিডিয়ার ভিড় জমা হয়ে গেছে। তখন ইন্সপেক্টর সোনাক্ষী তাকে বলে মিডিয়া যেন কোনোভাবেই ভেতরে আসতে না পারে। এরপরে মেডিকেল টেস্টে যাওয়ার জন্য ইন্সপেক্টর সোনাক্ষী সেই মেয়েটিকে ওড়না দিয়ে তার মুখ ঢেকে নিতে বলে। এই মেয়েটির নাম নু সিং, যার বয়স 16 বছর। সে বাবার ভিন্দওয়াড়া আশ্রমের এক স্কুলে পড়াশোনা করত। একদিন তার শরীর খারাপ হওয়ায় বাবার আশ্রম থেকে সাধ্বী মিনা জানায় তার ওপরে ভূত প্রেতের ছায়া পড়েছে এবং তা নিবারণের জন্য তাকে বাবার সাথে দেখা করতে হবে। এরপরে ওয়ার্ডেন তাকে বাবার কাছে পাঠায়, যেখানে বাবা তার সাথে খুব খারাপ আচরণ করে, তার প্রাইভেট পার্টসে হাত দেয়। এই কারণেই সে বাবার বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশ স্টেশনে এসেছিল। এরপরেই আমরা এক আশ্রমের দৃশ্য দেখি, যেখানে সেই বাবা তার ভক্তদের ধর্মীয় প্রবচন দিচ্ছিলেন। এরপরেই যোধপুর পুলিশ সেখানে এসে উপস্থিত হয় এবং মেয়েটির অভিযোগের ভিত্তিতে সেই বাবাকে তার হাজার হাজার ভক্তদের মধ্যে থেকে নিয়ে চলে যায়। এই ঘটনার পর বাবার অসংখ্য ভক্ত যোধপুর আসতে পারে এই আশঙ্কায় সমগ্র যোধপুরে প্রশাসনের তরফ থেকে কারফিউ জারি করে দেওয়া হয়। এরপর আমরা পিসি সোলাঙ্কি নামে এক ব্যক্তিকে দেখি, যিনি যোধপুর হাইকোর্টের অ্যাডভোকেট। তার বাড়িতে তার মা ও তার একটি ছোট ছেলে রয়েছে। এরপর আমরা দেখি বাবার হাজার হাজার ভক্ত যোধপুর হাইকোর্টের সামনে এসে হাজির হয় এবং যোধপুর পুলিশ অত্যন্ত টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে বাবাকে কোর্টের ভেতরে নিয়ে যায়। এরপর যে যে ধারায় তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে সেই সমস্ত ধারা বাবাকে জানিয়ে জাজ তাকে জিজ্ঞাসা করেন তিনি কি দোষী নাকি তিনি নিজেকে নির্দোষ বলে মনে করেন। বাবা জানান তিনি নির্দোষ। এরপরে সরকার পক্ষের উকিল এবং বিপক্ষের উকিল দুজনেরই আর্গুমেন্ট শুনে জাজ বাবাকে 15 দিনের পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দেন। পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়ার সময় বাবার এক শিষ্য সেখানে আসে এবং বাবাকে বলে ভাই বলেছে আর মাত্র একদিন, তারপরেই তিনি জনতার কল্যাণ করার জন্য বাইরে বেরিয়ে আসবেন। এরপরে সেই ভাই তাদের উকিলকে ফোন করে বলে আমাদের হাতে আরো অনেক উপায় ছিল। তখন সেই উকিল তাকে বলে এই ধরনের হাই প্রোফাইল কেসের প্রসিজার একটু লম্বা চলে, আর নির্ভয়া কেসের পর থেকে আইন কানুনেও অনেক বদল এসেছে, কিন্তু আমি 500% গ্যারান্টি দিয়ে বলছি বাবার বেল হয়ে যাবে। এরপর সেই ভাই তাকে বলে পক্সোর চার্জ যেভাবেই হোক তাকে সরাতে হবে, তা না হলে এটা তাদের সবাইকে বরবাদ করে দেবে। এরপর সরকার পক্ষের উকিল বাবাকে পুলিশ কাস্টাডিতে পাঠানোর আনন্দে নুয়ের বাবা মাকে মিষ্টি খাওয়াতে একটা হোটেলে এসে পৌঁছান, যেখানে তিনি তার বাবা মাকে বলেন তাদেরকে আরো কিছুদিন এই হোটেলে থাকতে হবে এবং এই সত্যের লড়াইয়ে তিনি সব সময় তাদের পাশে আছেন। তার প্রাণ চলে গেলেও তিনি নুকে ন্যায় পাইয়েই ছাড়বেন। এরপর তিনি নুয়ের বাবা মাকে বলেন তারা যেন তাকে না জানিয়ে কারো সাথে দেখা না করেন এবং তার সাথে ডিসকাস না করে কাউকে কোনো স্টেটমেন্ট না দেন, এতে কেসের ওপর প্রভাব পড়তে পারে। এরপর নুয়ের বাবা সেই উকিলের কাছে চার্জশিটের একটা কপি চান, যেটা তিনি বারবার চাওয়া সত্ত্বেও তাকে দিচ্ছিলেন না। এরপর সেই উকিল যখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন তখন নুয়ের বাবা লক্ষ্য করে তিনি তার গাড়ির চাবি সেখানেই ফেলে রেখে গেছেন। এরপর নুয়ের বাবা সেই চাবিটা তাকে ফেরত দিতে আসলে শুনতে পান সেই উকিল একজনের সাথে টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করার কথা বলছেন। নুয়ের বাবা বুঝতে পেরে যান সেই উকিল বিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে এই কেসটাকে দুর্বল করে দিতে চান। এরপর নুয়ের বাবা এই সমস্ত কিছু পুলিশকে জানিয়ে দেন। এরপর
এসিপি চেতনা তাদেরকে অ্যাডভোকেট পিসি সোলাঙ্কির কাছে পাঠিয়ে দেন। পিসি সোলাঙ্কির কাছে গিয়ে তাকে জানানো হয় চেতনা ম্যাম তার নাম সাজেস্ট করেছেন, কারণ এই শহরে এমন কোনো উকিল নেই যে পক্সোর আইন তার চেয়ে ভালো বোঝে, তাই সবাই চায় এই কেসটা যেন তিনিই লড়েন। এরপর পিসি সোলাঙ্কি এক এক করে নুয়ের বাবা, মা এবং নুকে ডাকে তাদের বক্তব্য জানানোর জন্য। প্রথমে নুয়ের বাবা জানায় নুয়ের হঠাৎ শরীর খারাপ করায় ওয়ার্ডেন ম্যাম তার বাবাকে ফোন করে জানায় তিনি যেন যত দ্রুত সম্ভব ভিন্দওয়াড়ায় চলে আসেন। ভিন্দওয়াড়ায় গেলে সেই ওয়ার্ডেন তাকে জানায় নুয়ের ওপর ভূত প্রেতের ছায়া রয়েছে, তাই তাকে দিল্লিতে বাবার কাছে নিয়ে যেতে হবে। এরপর তারা দিল্লিতে বাবার আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে বাবা সেই মুহূর্তে দিল্লিতে নেই। সাধক প্রদীপ নামে এক ব্যক্তি তাদের জানায় বাবা যোধপুরে রয়েছেন। এরপর তারা যোধপুরে বাবার আশ্রমে গিয়ে পৌঁছান। সেখানে সেই বাবা তাদের জানায় নুয়ের ওপর যে ভূত প্রেতের ছায়া রয়েছে সেটা নিবারণের আগে তার শুদ্ধি করতে হবে। তার কিছুক্ষণ পরেই তার এক শিষ্য বাইরে আসে এবং নুকে ভেতরে যেতে বলে। নু জানায় সে যখন ভেতরে যায় তখন সেখানে লাইট বন্ধ ছিল। এরপর সেই বাবা নুয়ের হাত ধরে বলে আমার ভক্ত হয়ে যাও, পড়াশোনা করে কোনো লাভ হবে না, বড় বড় অফিসাররা আমার চরণ ধুয়ে পান করে। এরপর সেই বাবা উঠে দাঁড়ান এবং দরজা বন্ধ করে দেন। এরপর তিনি নুয়ের জামা কাপড় খুলতে শুরু করেন। নু চেঁচানোর চেষ্টা করলে নিজের হাত দিয়ে তার মুখ বন্ধ করে দেন এবং নুয়ের শরীরের সব জায়গায় স্পর্শ করতে থাকেন। সেখান থেকে বেরিয়ে এসে নু প্রথমে তার মাকে কিছু জানাতে পারেনি। পরে সে তার মাকে সবকিছু খুলে বললে তার বাবা মা তাকে নিয়ে বাবার দিল্লির আশ্রমে যায় এই বিষয়ে কথা বলতে, কিন্তু সেখান থেকে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। এরপরেই তারা পুলিশ স্টেশনে পৌঁছায় বাবার বিরুদ্ধে কমপ্লেন করতে। এরপরে অ্যাডভোকেট পিসি সোলাঙ্কি নুয়ের বাবা মাকে বলেন এই কেসটা হাতে নেওয়ার আগে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। কিছুদিন আগে যোধপুরেই একটি ছেলে বাইক চালাচ্ছিল। সে যখন ট্রাফিক সিগন্যালের থেকে 100 মিটার দূরে তখনই সিগন্যাল গ্রিন থেকে ইয়েলো হয়ে যায়। ঠিক সেই সময় একজন বাবা তার ছেলেকে রোড ক্রস করাচ্ছিল। তাদেরকে সামনাসামনি দেখে সেই বাইকওয়ালা ব্রেক করে গাড়িটা থামাতে চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও বাইকের চাকা সেই বাচ্চাটির পায়ের ওপর দিয়ে চলে যায়। বাচ্চাটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার পরীক্ষা করে বলে সবকিছু ঠিক আছে। এর কিছু সময় পর বাচ্চাটির পায়ে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় এবং তার পা নীল হয়ে যায়। স্পেশালিস্টের কাছে নিয়ে গেলে তিনি বলেন বাচ্চাটির পায়ে ফ্র্যাকচার আছে, অপারেশন করতে হবে। বাচ্চাটির বাবার কাছে টাকা ছিল না। এরপর সেই বাচ্চাটির বাবা সেই বাইকওয়ালার উপরে কেস করে দেয়, যার উকিল ছিলাম আমি। এরপর তিনি বলেন হিসাব মতো আমার শুধুমাত্র সেই বাইকওয়ালার বিরুদ্ধেই কেস লড়া উচিত ছিল, কিন্তু আমি মোট 3 জনার বিরুদ্ধে কেস লড়ছি। এক সেই বাইকওয়ালা যে ইয়েলো লাইট দেখা সত্ত্বেও নিজের স্পিড কম করেনি। দ্বিতীয় সেই ডক্টর যার কাছে বাচ্চাটিকে প্রথমবার নিয়ে যাওয়ার পরে তিনি ভুল ডায়াগনোজ করেছিলেন। এবং তৃতীয় হলো সেই বাচ্চাটির বাবা যে বাচ্চাটিকে আনসেফলি রোড ক্রস করাচ্ছিল। এই সমস্ত কিছুর কারণে সবচেয়ে বেশি যাকে ভুগতে হচ্ছে সেটা হলো সেই বাচ্চাটা। অর্থাৎ পিসি সোলাঙ্কি নুয়ের বাবাকে এটাই বোঝাতে চাইলেন যে আজকে নুয়ের যে পরিস্থিতি তার জন্য তার বাবাও খানিকটা দায়ী। তিনি তার মেয়েকে সেই বাবার কাছে না পাঠালে হয়তো আজকে নুকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। এরপর তিনি বলেন এই কেস চলাকালীন তাদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হতে পারে, এমনকি তাদেরকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা হতে পারে। এরপর নুয়ের বাবা পিসি সোলাঙ্কিকে তার ফিসের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি হেসে জবাব দেন আমার ফিস হবে আপনার মেয়ের মুখের হাসি। পরের দিন কোর্টে এই কেসের হিয়ারিং শুরু হলে ডিফেন্স লয়ার মিস্টার শর্মা কোর্টকে জানান ঘটনার সময় অর্থাৎ 13 ও 14 আগস্ট 2013 রাতে নু সিং একজন সাবালিকা ছিল, তাই এই কেসে পক্সো লাগুই হয় না। এরপর তিনি তার বক্তব্যের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে নুয়ের প্রাইমারি স্কুল দয়ানন্দ সাগরের কিছু ডকুমেন্ট আদালতের সামনে পেশ করেন, যেখানে নুয়ের জন্ম তারিখ 4/7/1994 লেখা ছিল। এই হিসাবে ঘটনার দিন নুয়ের বয়স 18 বছরের কিছু বেশি ছিল,
তাই মিস্টার শর্মা আদালতের কাছে অনুরোধ করেন যেন বাবাজির ওপর থেকে জুভেনাইল এবং পক্সোর চার্জ সরিয়ে নেওয়া হয়। এরপর পাবলিক প্রসিকিউটর পিসি সোলাঙ্কি জানান, কাউন্সিল অফ ডিফেন্স জানে আজকে বাবার ওপরে লাগানো চার্জেস ফ্রেম করা হবে, তাই বাবাকে বাঁচাতে তাদের প্রথম লক্ষ্যই হচ্ছে পক্সোর চার্জ তার ওপর থেকে সরানো। এরপর পিসি সোলাঙ্কি বলেন, জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন রুল 12 অনুযায়ী যদি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যাভেলেবল থাকে তাহলে তাকেই কনসিডার করা উচিত। যদি তা না থাকে তাহলে স্কুল বা মিউনিসিপ্যালিটির সার্টিফিকেটকে বৈধ হিসেবে ধরা হয়। যদি এই 3টি সার্টিফিকেটই না থাকে তাহলে মেডিকেল টেস্ট করানো হয় এজ ডিটারমিনেশনের জন্য। পুলিশ যখন চার্জশিট ফ্রেম করেছিল তখন তারা সমস্ত ডকুমেন্টসের সাথে নুয়ের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটকেও অ্যাটাচ করেছিল। এই সার্টিফিকেটে নুয়ের ডেট অফ বার্থ 4/7/1996 লেখা রয়েছে, অর্থাৎ এর হিসেবে ঘটনার সময় নুয়ের বয়স হওয়ার কথা 16 বছর। যেহেতু এখানে ফার্স্ট এজ ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে তাই অন্যান্য ডকুমেন্টসের আর কোনো প্রয়োজনই থাকে না এবং এই সমস্ত ডকুমেন্টস থেকে প্রমাণ হয়ে যায় ঘটনার দিন নু নাবালিকা ছিল। তখন ডিফেন্স লয়ার মিস্টার শর্মা বলেন, যেহেতু দুটো ডকুমেন্টসে দুরকম বার্থ ডেট লেখা রয়েছে তাই ব্যাপারটা এখানে 50-50 হতে পারে। তখন জাজ তাকে বলেন, ব্যাপারটা 50-50 বলেই তো আপনার কাজ নুকে সাবালিকা প্রমাণ করা এবং মিস্টার সোলাঙ্কির কাজ নুকে নাবালিকা প্রমাণ করা। এরপর তিনি জানান, বাবার ওপর আনা সমস্ত চার্জেসই তার ওপরে ফ্রেম করা হচ্ছে এবং মিস্টার শর্মার দাখিল করা ডকুমেন্টস আন্ডার অবজেকশন রাখা হচ্ছে। এরপর পিসি সোলাঙ্কি জানান, যদি এই ডকুমেন্টসগুলো আন্ডার অবজেকশন রাখা হয় তাহলে প্লে স্কুলের প্রিন্সিপাল মিসেস বাপটকে তিনি আদালতে এক্সামিনেশনের জন্য ডাকতে চান। মিস্টার শর্মা এই বিষয়ে আপত্তি করলেও আদালত তা গ্রান্ট করে দেয়। এরপর সেই ভাই মিস্টার শর্মাকে ফোন করে পিসি সোলাঙ্কির বিষয়ে জিজ্ঞাসা করে এবং বলে তার সাথে আগেই সেটেলমেন্ট করে নেওয়া উচিত ছিল। মিস্টার শর্মা জানান, চিন্তার কোনো কারণ নেই, বেল হয়ে যাবে। কিন্তু ভাই জানায় তাকে আর এই বিষয়ে চিন্তা করতে হবে না, বাকিটা সে বুঝে নেবে। এরপর বাবার এক শিষ্য বাবাকে গিয়ে জানায়, ভাই বলেছেন আর মাত্র 2 মাস, তারপরেই আপনি বাইরে বেরিয়ে আসবেন। এদিকে পিসি সোলাঙ্কি বুঝতে পারছিলেন এই কেসের একটা হিয়ারিংও তিনি হারতে পারবেন না। তিনি যদি হেরে যান তাহলে বাবা বেল পেয়ে যাবে, আর একবার বেল পেয়ে গেলে আর কোনোদিনও বাবার নাগাল পাওয়া যাবে না। এরপর পিসি সোলাঙ্কি নুয়ের বাবা পরমবীর সিং এর কাছে ফোন করে জিজ্ঞাসা করেন, তারা যখন নুয়ের ব্যাপারে জানতে পারে তখন পুলিশ স্টেশনে যাওয়ার আগে তারা অন্য কাউকে জানিয়েছিল কিনা। এতে পরমবীর সিং জানান তিনি তাদের এক ফ্যামিলি ফ্রেন্ড বীরপাল সিংকে এই কথাটা জানিয়েছিলেন। তখন পিসি সোলাঙ্কি তাকে বলেন বীরপাল সিংকে আদালতে আসতে হবে। এরপরেই তিনি পরমবীর সিংকে বলেন নুয়ের অ্যাডমিশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, টিসি এবং রিপোর্ট কার্ড সহ যাবতীয় ডকুমেন্টস তার কাছে পাঠাতে। পরের দিন পরমবীর সিং নুয়ের ডকুমেন্টস নেওয়ার জন্য তার স্কুলে যান। এরপর তিনি সেই স্কুলের প্রিন্সিপাল মধুকর ত্রিপাঠীকে জানান তাকে সাক্ষী দেওয়ার জন্য যোধপুর যেতে হতে পারে। তখন মধুকর ত্রিপাঠী তাকে আশ্বস্ত করে বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন। পরের দিন সকালে সংবাদপত্রে খবর বেরোয় দেশের স্বনামধন্য উকিল রামচন্দ্রওয়ানি বাবার হয়ে কেস লড়বেন। সেশন কোর্টে 5 বার বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার পরে বাবার তরফ থেকে যোধপুর হাইকোর্টে এই কেসের জন্য আবেদন করা হয়, যেখানে বাবার হয়ে কেস লড়তে গিয়ে রামচন্দ্রওয়ানি বলেন এই কেসের প্রথম এফআইআর যে পুলিশ স্টেশনে ফাইল করা হয়েছিল তার সাথে ঘটনাস্থলের কোনো সম্পর্কই নেই। এখানে পিসি সোলাঙ্কি অবজেক্ট করে বলেন 0 এফআইআর এর যে নিয়মটি রয়েছে সেটা এই কেসে লাগু হয়। এরপর মিস্টার চন্দওয়ানি বলেন ভিকটিমকে নিয়ে একজন মহিলা পুলিশ সরকারি হসপিটালে মেডিকেল টেস্ট করাতে যান এবং সেই মেডিকেল টেস্টের রিপোর্টের উপর বেস করে এফআইআর লেখা হয়, কিন্তু নিয়ম অনুযায়ী কোনো ভিকটিমের এফআইআর লেখার আগে মেডিকেল টেস্ট করানো যায় না। কিন্তু দিল্লি পুলিশ নিয়মের কোনো তোয়াক্কা না করেই কথিত পীড়িতার অভিযোগের ভিত্তিতে বাবার এগেনস্টে এফআইআর ফাইল করে এবং তাকে অ্যারেস্ট করে। মিস্টার চন্দওয়ানি বলেন মেডিকেল রিপোর্টে কোনো রকম পেনিট্রেশন বা ইনসারশনের প্রমাণ পাওয়া যায়নি, তাহলে এটা
কিভাবে বলা যায়। এরপরেই তিনি বলেন এই মেডিকেল রিপোর্ট, এফআইআর এবং ভিকটিমের এজ তিনটে ক্ষেত্রেই মিথ্যে বলা হয়েছে। তিনি আরো বলেন শুধুমাত্র তার মক্কেলের সম্মানহানির জন্যই এই কেসটাকে তৈরি করা হয়েছে, তাই তিনি আদালতের কাছে এই কেসের অনুসন্ধান সিবিআই এর হাতে তুলে দেওয়ার এবং তার মক্কেলের বেল গ্র্যান্ট করার অনুরোধ জানান। এর উত্তরে পিসি সোলাঙ্কি রামচন্দ্রানীকে বলেন, আমি আপনার সাথে সহমত হতাম যদি এই কেসটা নর্মাল হতো, কিন্তু এই কেসটা নর্মাল নয়। এটা একটা পক্সোর কেস। আসলে পক্সো হলো প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, যা দিল্লির নির্ভয়া কাণ্ডের পর লাগু করা হয়েছিল। তিনি বলেন ডিফেন্স লয়ার রামচন্দ্রানী হয়তো এই পক্সো অ্যাক্ট ঠিকমতো পড়ে আসেননি, কারণ এই অ্যাক্টের আইন অনুযায়ী কোনো অ্যাকিউজড যদি 18 বছরের নিচে কোনো ভিকটিমের প্রাইভেট পার্টস টাচ করে তাহলে সেটা হিসেবে ধরা হয়। এর জন্য পেনিট্রেশন বা ইনসারশনের প্রয়োজন হয় না, এবং পক্সোর আইনই আমাদেরকে অনুমতি দেয় কোনো মহিলা পুলিশ এবং ভিকটিমের কোনো আত্মীয়ের উপস্থিতিতে এফআইআর এর আগে তার মেডিকেল টেস্ট করানোর। এরপরে তিনি বলেন এটা কোনো সাধারণ কেস নয়, এখানে হু ইজ রাইট এর বদলে হোয়াট ইজ রাইট এর ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। ডিফেন্স লয়ার ভিকটিমকে সাবালিকা প্রমাণ করতে চাইছে, কিন্তু তাদের কাছে কোনো এভিডেন্সই নেই। সঠিক এভিডেন্স এবং তথ্য থাকলে তারা সেটা আদালতের সামনে পেশ করুক, আমি লড়তে রাজি আছি। এটা একটা রেয়ারেস্ট ইন দ্য রেয়ার কেস, তাই এই কেসে বাবার কোনো মতেই বেল হওয়া উচিত নয়। কোর্ট দুপক্ষের বক্তব্য শোনার পর বাবার বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। এরপর দুজন ব্যক্তি পিসি সোলাঙ্কিকে 20 কোটি টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি সেই টাকা নিতে রাজি হন না। এরপর যোধপুর সেশন কোর্টে নুয়ের বাবার বন্ধু বীরপাল সিং, দয়ানন্দ সাগর স্কুলের প্রিন্সিপাল মিসেস বাপাট এবং বাবার আশ্রমের এক কর্মী রাজ সজ্জনের বয়ান নেওয়া হয়, যেখানে রাজ সজ্জন জানায় সে 1995 সাল থেকে বাবার আশ্রমে সেবার কাজ করত। 2003 সালে গুড়িয়া নামে একটি মেয়ে তাকে জানায় বাবা তার রেপ করেছে। এরপর ভিবানী, পুষ্কর, হরিয়ানার আশ্রম থেকেও এই ধরনের অভিযোগ আসতে শুরু করে। সৎসঙ্গ চলাকালীন বাবা টর্চ মেরে মেয়েদের দিকে ইশারা করত, তারপর থেকে সেই মেয়েরা তার সাথেই থাকতো। এরপর রাজ সজ্জন জানায় সে নিজেই একবার একটি মেয়ের সাথে বাবাকে অভদ্র আচরণ করতে দেখে ফেলেছিল। এরপর আদালতের সামনে মিস্টার শর্মার প্রশ্নের উত্তর দিতে গিয়ে নুয়ের বাবা জানান তিনি 10 বছর আগে বাবার থেকে দীক্ষা নিয়েছিলেন। তিনি তার আয়ের একটা অংশ বাবাকে দান করতেন, এমনকি ব্যাংকের থেকে লোন নিয়ে তিনি বাবার আশ্রম তৈরি করিয়েছিলেন। এরপরই মিস্টার শর্মা তাকে বলে, আপনার লজ্জা করে না? নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনি আপনার মেয়ের ব্যবহার করে একজন সজ্জন পুরুষের সম্মানহানি করছেন। এই কথা শোনার পর নুয়ের বাবা প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। এরপর মিস্টার শর্মা নুকে জেরা করতে গিয়ে তাকে প্রশ্ন করেন সে বাবার থেকে কবে দীক্ষা নিয়েছিল। নু জানায় সে 6 বছর আগে দীক্ষা নিয়েছিল। তখন মিস্টার শর্মা বলেন, তার মানে তখন তোমার বয়স ছিল 12 বছর। কিন্তু নু জানায় না, তখন তার বয়স ছিল 10 বছর। এরপর মিস্টার শর্মা বলেন, তোমার কি মনে হয় 10 বছর বয়সী কি কেউ এটা ডিসাইড করতে পারে যে তার কার থেকে দীক্ষা নেওয়া উচিত? তুমি নিশ্চয়ই তোমার বাবার ভয়ে এই কাজ করেছো, না হলে তুমি তাকে মানা করে দিতে পারতে। এরপর মিস্টার শর্মা নুয়ের কাছ থেকে তার 10th আর 11th এর পার্সেন্টেজের বিষয়ে জানতে চান। নু জানায় 10th এ তার 86% নাম্বার ছিল আর 11th এ 56%। তখন মিস্টার শর্মা তাকে বলেন, পার্সেন্টেজে এত বড় ড্রপ, তার মানে নিশ্চয়ই তোমার অ্যাফেয়ার আছে। এটা শোনার পর নু জানায় তার কোনো অ্যাফেয়ার নেই, সে এমপি বোর্ড থেকে সিবিএসসি বোর্ডে শিফট করেছিল, তাই তার পার্সেন্টেজে এতটা ড্রপ এসছে। এরপর পিসি সোলাঙ্কি তার অ্যাসিস্ট্যান্ট বিট্টুকে বলেন, সাধক প্রদীপ তাদের খুব কাজে লাগতে পারে, কারণ ঘটনার দিন সেই সবচেয়ে কাছে ছিল। এরপর বিট্টু তাকে মহেশ ভাবচন্দানী নামে এক ব্যক্তির কথা জানায়। বাবা এবং তার ছেলের নামে মলেস্ট্রেশন, ল্যান্ড গ্রাবিং এর যত পুরনো কেস ছিল তাদের ভিকটিমদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইনি প্রোভাইড করিয়েছিলেন। এরপর পুলিশ সাধক প্রদীপের বাড়িতে গেলে এক মহিলা জানান জেল থেকে বেরোনোর পর প্রদীপ আর বাড়িতেই ফেরেনি। এরপর এক ব্যক্তি ভাইকে ফোন করে জানায় মহেশ ভাবচন্দানী এবং দুজন সাধিকা তার বিরুদ্ধে
বিরুদ্ধে রেপ কেস দায়ের করেছে, তাই যত দ্রুত সম্ভব তিনি যেন সেখান থেকে চলে যান। এরপর আমরা দেখি মহেশ ভাবচন্দানীকে দুজন ব্যক্তি রাস্তার ওপর অ্যাসিড ছুঁড়ে হত্যা করে। এদিকে পিসি সোলাঙ্কি লক্ষ্য করেন দুজন ব্যক্তি বাইকে করে তাকে ফলো করছে। এরপর তিনি এক জায়গায় থেমে একটা নাম্বার ডায়াল করেন এবং তারপর নিজের স্কুটার নিয়ে প্রাণপণে সেখান থেকে পালিয়ে যেতে থাকেন। তখনই এসআই সিয়াল সেখানে এসে উপস্থিত হন। তাকে দেখে সেই দুজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। এরপর কোর্টে গিয়ে পিসি সোলাঙ্কি জানতে পারেন সরস্বতী শিশু মন্দিরের প্রিন্সিপাল মধুকর ত্রিপাঠী সাক্ষী দিতে আসতে পারবেন না, কারণ একটি বুলেট পেপারে করে মুড়ে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে তিনি যদি সাক্ষী দিতে আদালতে যান তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এরপরে সুরত পুলিশ বাবার ছেলেকেও রেপের অভিযোগে অ্যারেস্ট করে নেয়। এরপর দয়ানন্দ সাগর স্কুলের প্রিন্সিপাল মিসেস বাপট জেরার জন্য আদালতের সামনে হাজির হলে পিসি সোলাঙ্কি বলেন মিসেস বাপট যখন চিফ এক্সামিনেশনের জন্য কোর্টে এসেছিলেন তখন তিনি তার বক্তব্যের সাপোর্টে কিছু ডকুমেন্টস কোর্টে সাবমিট করেছিলেন, যার মধ্যে একটি হলো দয়ানন্দ সাগর স্কুলের প্রমোশন সার্টিফিকেট, যেখানে নার্সারি এবং কেজি 1 এর এন্ট্রি দেখা যাচ্ছে, কিন্তু এই সার্টিফিকেটে প্রিন্সিপাল মিসেস বাপটের সাইনও নেই এবং সেই স্কুলের স্ট্যাম্পও নেই। এখন আবারও মিসেস বাপট একটা প্রমোশন সার্টিফিকেট সাবমিট করেছেন, যেখানে দেখা যাচ্ছে নার্সারি, কেজি 1, কেজি 2 এবং ক্লাস 1 এর উল্লেখ করা রয়েছে এবং এই সার্টিফিকেটে মিসেস বাপটের সাইনও রয়েছে এবং স্কুলের স্ট্যাম্পও রয়েছে। অর্থাৎ একটা ক্লাসে দুটো প্রমোশন সার্টিফিকেট আদালতে সাবমিট করা হয়েছে, তার মানে এই সার্টিফিকেট ইম্প্রোভাইজ করা হয়েছে এবং এটি জাল। এরপর পিসি সোলাঙ্কি আদালতের সামনে আরো দুটি ডকুমেন্ট পেশ করেন, যার মধ্যে একটি হলো সরস্বতী শিশু মন্দিরে নুয়ের অ্যাডমিশন ফর্ম আর দ্বিতীয়টি হলো এই স্কুলেরই একটি লেটার, যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে নুয়ের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য তাকে সরাসরি ক্লাস 2 এ অ্যাডমিশন করানো হচ্ছে। তার মানে হলো নু ক্লাস 1 এ কোনোদিনও পড়েইনি। এরপর পিসি সোলাঙ্কির কথার প্যাঁচে পড়ে মিসেস বাপট স্বীকার করে নেন নুয়ের কোনোদিনও তাদের স্কুলে অ্যাডমিশনই হয়নি। এরপর পিসি সোলাঙ্কি বলেন সরস্বতী শিশু মন্দিরের অ্যাডমিশন ফর্মে এবং এমপি বোর্ড দ্বারা ইস্যু করা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে নুয়ের বার্থ ডেট 4/7/1996 লেখা রয়েছে, যার স্ট্যান্ড তার বাবা মাও নিয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় নু একজন নাবালিকা। এরপর জিতেন সিং নামে এক ব্যক্তি যে 15 বছর ধরে বাবার আহমেদাবাদ আশ্রমে কাজ করত, সে জানায় সে বাবাকে সেক্স বর্ধক জড়িবুটি সাপ্লাই করত। এরপর আদালত থেকে বেরোনোর সময় এক ব্যক্তি ছুরি নিয়ে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং জিতেন সিংকে হত্যা করে। এদিকে পিসি সোলাঙ্কিকে পুলিশ হেডকোয়ার্টারে ডেকে কমিশনার জানান আজ শহরের বাইরে একটি ব্রিজের থেকে সাধক প্রদীপের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তাই আমরা আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত, কারণ এই কেসের সাথে যুক্ত সমস্ত ব্যক্তিরাই হাই টার্গেটে রয়েছে। এরপর পুলিশ কমিশনার এসআই সিয়ালকে নির্দেশ দেন ভিকটিমের ফ্যামিলি এবং পিসি সোলাঙ্কির নিরাপত্তার ব্যবস্থা সবার আগে করতে হবে। এরপর আমরা দেখি নু পিসি সোলাঙ্কিকে এসে বলে সে শাহজাহানপুরে আর ফিরতে চায় না। এই ঘটনার পর সে যেন মানুষের হাতের পুতুলে পরিণত হয়েছে। সবাই তার দিকে এমন ভাবে তাকায় যেন সেই কোনো পাপ করেছে। এরপর পিসি সোলাঙ্কি তাকে বলেন পাপ তো সে অবশ্যই করেছে, কারণ সে তাদের ভগবানকে ভেতরে পাঠিয়ে দিয়েছে। তিনি নুকে বলেন এটা ভয় পাওয়ার সময় নয়, তাকে তার ভয়, উদ্বেগ এবং যন্ত্রণার সাথে নিজেকেই লড়তে হবে। পরের দিন নুকে জেরা করার সময় মিস্টার শর্মা তার কাছে জানতে চান বাবার আশ্রমের ভেতরে কি কি ছিল। নু জানায় আশ্রমের ভেতরে বেড, পাখা এবং ছোট ছোট কিছু টেবিল ছিল। এরপর তিনি নুকে সেখানকার পাখার রং কি ছিল তা জিজ্ঞাসা করেন। নু জানায় সেটা তার মনে নেই। এরপর মিস্টার শর্মা জানতে চান টেন্টের ভেতরে যাওয়ার পর কি হয়েছিল। তখন নু জানায় সে যখন টেন্টের ভেতরে যায় তখন লাইট বন্ধ ছিল, বাবা বিছানায় শুয়েছিলেন। এরপর তিনি উঠে এসে তার হাত ধরে বলেন আমার ভক্ত হয়ে যাও, পড়াশোনা করে কিছু হবে না, বড় বড় অফিসাররা আমার পা ধোয়া জল খায়। এরপর তিনি দরজা বন্ধ করে দেন আর তার পোশাক খুলতে শুরু করেন। সে চেঁচাতে গেলে তিনি তার মুখ বন্ধ করে দেন এবং বলেন এ বিষয়ে কাউকে কিছু বললে তাকে এবং তার বাবা মাকে মেরে ফেলা হবে।
হবে। এরপর তিনি তার সব জায়গায় টাচ করতে শুরু করেন এবং কিস করেন, আর তারপর তিনি নুয়ের সালোয়ারের ভেতরে হাত দিয়ে তার প্রাইভেট পার্টস টাচ করেন। এরপরে প্রশ্ন করতে গিয়ে মিস্টার শর্মাও বিব্রত বোধ করছিলেন, তাই প্রশ্ন করার আগে তিনি পিসি সোলাঙ্কির কাছে ক্ষমা চেয়ে নেন। এরপর তিনি নুকে জিজ্ঞাসা করেন বাবা কি তাকে তার প্রাইভেট পার্ট টাচ করতে বলেছিল। নু জানায় না। এরপর মিস্টার শর্মা বলেন কথিত পীড়িতা এফআইআর করার সময় যা বলেছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান রেকর্ড করতে গিয়ে যা বলেছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এরপর পিসি সোলাঙ্কি বলেন এফআইআর শুধুমাত্র একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। মানসিক চাপের কারণে সেখানে শব্দের কিছু হেরফের হতেই পারে, আর যেখানে দিনের বেলাতেই আমরা আমাদের আশেপাশে থাকা জিনিসকে ঠিকভাবে মনে রাখতে পারি না, সেখানে নু কিভাবে রাত 10:30টার সময় যখন তার সাথে কুকর্ম হচ্ছিল তখন এটা মনে রাখবে যে সেখানকার ফ্যানের কালার কি ছিল। আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী রেপ কেসের ক্ষেত্রে ভিকটিমের বয়ানই একমাত্র প্রমাণ, যদি সে কোর্টকে কনভিন্স করতে পারে যে সে যা বলছে তা সঠিক বলছে। এরপর আমরা দেখি এই কেসের অন্যতম সাক্ষী বীরপাল সিংকে গুলি মেরে হত্যা করে দেওয়া হয়। এরপর প্রাক্তন আইনমন্ত্রী শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী বাবার হয়ে কোর্টে তার বেলের আবেদন করতে আসেন। মিস্টার স্বামী যখন আদালতের সামনে তার বক্তব্য রাখছেন তখনই পিসি সোলাঙ্কি অবজেক্ট করে বলেন মিস্টার স্বামী বাবার হয়ে বেলের আবেদন করতে পারেন না। এরপর তিনি 1978-এর একটা কেসের রেফারেন্স দিয়ে বলেন কোনো অ্যাকিউজডের হয়ে কোনো ব্যক্তি তখনই বেলের আবেদন করতে পারে যখন অ্যাকিউজডের তরফ থেকে কোনো অ্যাপ্লিকেশন কোর্টের কাছে জমা করা হয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো অ্যাপ্লিকেশন কোর্টের কাছে জমা পড়েনি। এরপর দু তরফের বক্তব্য শোনার পরে আদালত বাবার বেল ডিনাই করে দেয়। যোধপুর সেশন কোর্ট এবং হাইকোর্টে বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পর বাবার তরফ থেকে সুপ্রিম কোর্টে তার বেলের জন্য আবেদন করা হয়, যেখানে তার উকিল আদালতকে জানান বাবার একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে এবং সময় মতো চিকিৎসা না পেলে তাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তাই বাবাকে বেল দেওয়া হোক যাতে তিনি আমেরিকায় গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। এরপর পিসি সোলাঙ্কি বলেন আমি মানছি রোগটি অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু হঠাৎ করে বাবার এই রোগটি নিশ্চয়ই হয়নি, কোথাও না কোথাও এই রোগের ডায়াগনোসিস হয়েছে, তাহলে সেই রিলেটেড ডকুমেন্টস আদালতের সামনে পেশ করা হোক। তখন তাকে একটা ডকুমেন্টস এর কপি দেওয়া হয়, যেটা দেখে তিনি বলেন 4 বছর আগের পুরনো একটি রোগ যার এতদিন পর্যন্ত কোনো উল্লেখ ছিল না, হঠাৎ করে বাবার সেটা কি করে হতে পারে। আমার মনে হয় বাবা পালানোর ছক কষছেন, তাই তাকে কোনো মতেই যেন বেল না দেওয়া হয়। এরপর তিনি আদালতকে বলেন আমাদের দেশের এইমস এর সেই ক্যাপাসিটি আছে যাতে তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে বাবা আদেও এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত কিনা। ডিফেন্স লয়ার এই বিষয়ে আপত্তি জানালেও আদালত জানিয়ে দেয় বাবার টেস্ট এইমসেই হবে। এরপর এইমসে বাবার টেস্ট হওয়ার পর তার রিপোর্ট যখন আদালতের হাতে এসে পৌঁছায়, সেই রিপোর্ট দেখে আদালত আবারও বাবার বেল ডিনাই করে দেয়। এরপর আসে 2018 সালের জাজমেন্ট ডে। আদালত তার রায়দান করার আগে দুপক্ষের লয়ারকেই তাদের ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলেন। প্রথমে মিস্টার শর্মা তার স্টেটমেন্টে বলেন 5 বছর ধরে চলা এই কেসের কারণে মানবতার উপর একটা বিরাট প্রভাব পড়তে চলেছে। বাবার বিভিন্ন সংস্থা যারা স্কুল, হসপিটাল এবং অন্যান্য সামাজিক সুবিধা মানুষকে দিয়ে থাকে, আজকের রায়ের পর সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। বাবার বিভিন্ন আশ্রমে যে মানুষেরা রোজ বিনা পয়সায় খাবার পায়, আজ থেকে হয়তো তারা আর খাবার পাবে না। আর এই সমস্ত কিছু যাতে না ঘটে তা নির্ভর করছে আদালতের আজকের রায়ের ওপর। এরপর পিসি সোলাঙ্কি তার স্টেটমেন্ট দিতে উঠে বলেন এই কেসে কে সঠিক আর কে সঠিক নয় এটা নিয়ে লড়াই করতে গিয়ে ডিফেন্স এটা বুঝতে ভুল করেছে যে এটা কত জঘন্য অপরাধ। তারা বুঝতে ভুল করেছে ভিকটিমের মনোদশা ঠিক কি, আর তারা এটাও বুঝতে ভুল করেছে যে এই অপরাধের কতটা খারাপ প্রভাব এই সমাজের ওপর পড়তে পারে। এই মেয়েটি সেই সমস্ত মেয়েদের হয়ে আওয়াজ তুলেছে যারা প্রতিনিয়ত সমাজের কাছে শারীরিক বা মানসিকভাবে প্রতারিত হচ্ছে। এই মেয়েটির মধ্যে আমি মা কালী ও মা দুর্গা
দুর্গার রূপ দেখেছি, কারণ সে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে। এরপর তিনি আদালতের সামনে রামায়ণের একটি গল্প তুলে ধরেন। তিনি বলেন, রাম যখন রাবণকে বধ করেছিলেন তখন মৃত্যুর পরও রাবণ মোক্ষ লাভ করতে পারেনি এবং সে দীর্ঘ সময় ধরে মহাদেবের তপস্যা করছিল যাতে মহাদেব তাকে দর্শন দেন এবং ক্ষমা করেন। কিন্তু মহাদেব তা করছিলেন না দেখে মা পার্বতী তাকে জিজ্ঞাসা করেন নিজের প্রিয় ভক্তের প্রতি তার এরকম আচরণ কেন। তখন মহাদেব তাকে বলেন, রাবণ যদি নিজের আসল রূপে সীতাকে হরণ করত তাহলে হয়তো আমি তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে একজন সাধুর বেশ ধরে সীতাকে অপহরণ করে। তার এই কাজের প্রভাব সমস্ত সংসারের সাধুত্ব এবং সনাতনের ওপর অনন্তকালের জন্য থাকবে, তাই তার এই অপরাধের কোনো ক্ষমা নেই। এরপর তিনি বলেন, আজকের এই সাধুরূপী রাবণকেও যেন কোনো মতেই ছাড়া না হয়। আমি আদালতের কাছে তার মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি। এরপর অশান্তি এড়াতে যোধপুর সেন্ট্রাল জেলের ভেতর থেকেই এই কেসের জাজমেন্ট দেওয়ার ডিসিশন নেওয়া হয়। এরপর আদালত বাবাকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।